জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেনের কাজের অভিজ্ঞতা অনুযায়ী আদালতেও প্রগতিশীল আইনজীবীরা মায়েদের প্রতি অনেক সময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখান। যেমন, মা পুনর্বিবাহ করলে সন্তান অধিকার হারান, অথচ বাবার ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই। প্রচলিত মুসলিম, হিন্দু ও খ্রিস্টান পারিবারিক আইন অনুযায়ী বাবাই হলেন সন্তানের একমাত্র আইনসঙ্গত অভিভাবক। এই ব্যবস্থার কারণে বিবাহ বিচ্ছেদের পর মায়েদের সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেতে চরম ভোগান্তি পোহাতে হয়। আইনি জটিলতার বিপরীতে বিজ্ঞান কিন্তু সন্তানের জীবনে মায়ের ভূমিকাকেই প্রধান হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশে সন্তানের অভিভাবকত্ব নির্ধারণের বিষয়টি মূলত একটি পিতৃতান্ত্রিক আইনি ও সামাজিক কাঠামোর ওপর ভিত্তি করে চলছে। প্রচলিত মুসলিম, হিন্দু ও খ্রিস্টান পারিবারিক আইন অনুযায়ী বাবাই হলেন সন্তানের একমাত্র আইনসঙ্গত অভিভাবক। অন্যদিকে মা কেবল নির্দিষ্ট বয়স পর্যন্ত সন্তানকে নিজের কাছে রাখার বা হেফাজত করার অধিকার পান। এই ব্যবস্থার কারণে বিবাহ বিচ্ছেদের পর মায়েদের সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেতে চরম ভোগান্তি পোহাতে হয়। সন্তানকে কাছে রাখা এবং তার অভিভাবক হওয়া, এই দুই আইনি পার্থক্যের কারণে মায়েদের দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়। বিচার ব্যবস্থার জটিলতার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গিও এই সংকটকে আরও বাড়িয়ে তোলে। বাংলাদেশের বাস্তবতায় এই বৈষম্যের চিত্র অত্যন্ত স্পষ্ট। অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে তার সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেতে 2017 থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর আইনি লড়াই চালিয়ে যেতে হয়েছে। মেয়েকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে বাবার একক দাবির মুখোমুখি হয়ে তিনি মাতৃত্বের অধিকারের প্রশ্ন তোলেন। পরবর্তীতে হাইকোর্ট তাকে পূর্ণ অভিভাবকত্ব দেওয়ার পাশাপাশি নাবালক সন্তানের অভিভাবকত্ব নির্ধারণে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। একইভাবে সঙ্গীত শিল্পী ওয়ার্দা আশরাফকে বিচ্ছেদের সময় সন্তানদের রেখে ঘর থেকে চলে যেতে বলা হয়েছিল। 2019 সাল থেকে শুরু হওয়া আইনি লড়াই শেষে 2022 সালে এসে তিনি সন্তানদের কাছে রাখার অনুমতি পান। অধিকার কর্মী কানিজ ফাতেমা মিথিলাকেও অভিভাবকত্ব পেতে দীর্ঘ 7 বছর আইনি লড়াই করতে হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেনের কাজের অভিজ্ঞতা অনুযায়ী আদালতেও প্রগতিশীল আইনজীবীরা মায়েদের প্রতি অনেক সময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখান। যেমন, মা পুনর্বিবাহ করলে সন্তান অধিকার হারান, অথচ বাবার ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই। মূলত 1890 সালের প্রাচীন গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ধর্মভিত্তিক আইনের কারণেই আজ মায়েরা এই অধিকারহীনতার মুখোমুখি হয়েছেন। আইনি জটিলতার বিপরীতে বিজ্ঞান কিন্তু সন্তানের জীবনে মায়ের ভূমিকাকেই প্রধান হিসেবে চিহ্নিত করে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, বংশ পরম্পরা মূলত মাতৃ পরম্পরার ভিত্তি। মানবদেহের বিশেষ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কেবল মায়েদের কাছ থেকেই সন্তান লাভ করে। বিজ্ঞানীদের চিহ্নিত আদি মা মাইটোকন্ড্রিয়াল ইভের ধারণা থেকেও স্পষ্ট যে জৈবিকভাবে সন্তান ধারণ ও বংশধারায় মায়ের অবদানই প্রধান। এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে শিশুর বুদ্ধিমত্তা বা আইকিউ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কন্ডিশনিং জিন শিশু তার মায়ের কাছ থেকেই পায়। ফলে বিজ্ঞান ও সাধারণ যুক্তি উভয় অনুসারেই সন্তানের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মায়ের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশের আইনি কাঠামোতে ইতিমধ্যে এই বাস্তবতার স্বীকৃতি দেখা গেছে। 1976 সালে সুইডেন প্রথম বাবা মা উভয়ের যৌথ অভিভাবকত্বের আইনি স্বীকৃতি দেয়, যা এখন উন্নত বিশ্বে ব্যাপকভাবে গৃহীত। পশ্চিমা দেশগুলোতে একক অভিভাবকত্বের ক্ষেত্রে সাধারণত মাকেই অগ্রাধিকার দেওয়া হয়। 2015 সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে অবিবাহিত মায়েরা চাইলে বাবার সম্মতি বা নাম প্রকাশ ছাড়াই সন্তানের পূর্ণ আইনি অভিভাবক হতে পারবেন। তবে 2022 সালে কেরালা হাইকোর্টের রায়ে দেখা যায় ধর্মীয় নীতিতে বাধা না থাকলেও
বর্তমান আইনি সীমাবদ্ধতার কারণে মুসলিম নারীরা সন্তানের সম্পত্তি বা নাবালকের পূর্ণ অভিভাবক হতে পারছেন না। কেবল অভিভাবকত্ব পাওয়ার আইনি লড়াই করেই মায়েদের সংগ্রাম শেষ হয় না। এর সাথে যুক্ত আছে সন্তানের ভরণ পোষণের খরচ, যা অনেক বাবা দিতে চান না। ফলে মায়েরা অর্থনৈতিকভাবেও সংকটে পড়েন। সন্তানের সঠিক বেড়ে ওঠার জন্য বাবা ও মা দুজনেরই জরুরি দায়িত্ব রয়েছে। মাতৃত্বের মর্যাদা রক্ষা এবং সন্তানের কল্যাণে বিদ্যমান আইন পরিবর্তন করে বাবা মা উভয়ের যৌথ দায়িত্ব নিশ্চিত করা প্রয়োজন। মায়েদের অধিকার বঞ্চিত করার এই বিধানগুলোকে অসাংবিধানিক ঘোষণা করে সমাজে মায়েদের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক আইনি ও সামাজিক সংস্কৃতি গড়ে তোলা অপরিহার্য। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।